লোকসভা নির্বাচনের ফলাফল বেরোলো এবং ফলাফল দেখে সার্বিকভাবে সামগ্রিকভাবে কি প্রতিক্রিয়া? না, ফলাফল তো যেটা আশা করেছিলাম সেটা হয়নি। সেটা দেশের নিরিখে না বাংলার নিরিখে? বাংলার নিরিখে আমরা যেটা আশা করেছিলাম, আমাদের সিপিআইএম, বামফ্রন্ট অথবা কংগ্রেসের যৌথ যে জোট যেটা আশা করা হয়েছিল সেটা হয়নি। সেটা অনেকগুলো কারণ রয়েছে। তবে দেশের ক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপির এই মুখ থুবড়ে পড়াটা, যেটা কোনো এক্সিট পোল ফোর্সই করেনি, বলেনি, সেইটা একটা ইন্টারেস্টিং ফিচার এই লোকসভা নির্বাচনের। আমি এটা বলবো যে দেখুন, ভারতবর্ষের গণতন্ত্রকে ছোট করে দেখার কোনো মানে নেই। ভারতবর্ষের গণতন্ত্রটা একটা সেলফ রেকটিফাইং প্রসেস। ঠিক যে সময়ে কোনো গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার স্বৈরাচারী সরকারের দিকে টার্ন নেয়, সেই সময় কিন্তু ভারতবর্ষের গণতন্ত্র সেটাকে কারেক্ট করে। এটা এর আগে বহুবার হয়েছে এবং এবারও হলো। ভারতবর্ষ যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, সেটা কোথাও গিয়ে এই লোকসভা নির্বাচন প্রমাণ করে দিল। একদমই তাই। দেখো, ভারতবর্ষ হিন্দু প্রধান দেশ, এটাই বিজেপির ইউএসপি ছিল যে সবচেয়ে বেশি মানুষ হিন্দু ভারতবর্ষে থাকে। সেখানে রাম মন্দিরটা কাজে লাগলো না। শঙ্করাচার্যরা বলেছিলেন যে স্থাপত্য সম্পূর্ণ না করে প্রাণ প্রতিষ্ঠা করা যায় না দেব বা দেবীর। সেই কথাকে উপেক্ষা করে নির্বাচনকে সামনে রেখে রাম মন্দিরের উদ্বোধন শুধু নির্বাচনী প্রচারের জন্য তো, কিন্তু সেই প্রচারের ক্ষেত্রে দাঁড়িয়েও ভারতবর্ষের মানুষ এই ন্যারেটিভটাকে প্রত্যাখ্যান করলো। এটা ভারতবর্ষের গণতন্ত্রের জয়। দাদা, বাংলার নিরিখে আপনি বলছিলেন যে যেটা আশা করেছিলেন হয়নি, সেক্ষেত্রে নির্বাচনের যে প্রার্থী তালিকা প্রকাশের আগে একটা বেশ জোর গুঞ্জন চলছিল যে তাহলে এই বাংলার ক্ষেত্রে জোটটা কিভাবে হবে। দেখা গেল তৃণমূল বাম কংগ্রেস একসঙ্গে জোট করলো না, তৃণমূল আলাদাভাবে লড়লো, বাম কংগ্রেস জোট হয়ে লড়লো। কিন্তু বাম কংগ্রেসের সঙ্গে আরেকটা বাংলার যে রাজনৈতিক শক্তি আছে আইএসএফ, তাদের জোট করার একটা জল্পনা উঠছিল, কিন্তু আসন সংখ্যা কোথাও গিয়ে মন মতো হলো না বলে জোটটা হয়নি। এখন আমরা নওশাদ সিদ্দিকীর লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর সাক্ষাৎকার করেছি। তিনি দাবি করছেন যে তিনি কিন্তু জোট করতে উদ্যোগী ছিলেন, জোট করার জন্য তিনি চেষ্টাও করেছেন ব্যাপকভাবে, কিন্তু হয়নি। বাম কংগ্রেসের জন্য কংগ্রেস প্রথমেই বেরিয়ে গিয়েছিল এবং বামেরা তাদেরকে যে সিট সংখ্যা দিচ্ছিল মাত্র 2টি, তার জন্য তার আত্মসম্মানে লেগেছে, সেই জন্য তিনি সেটি গ্রহণ করেন। না, এটা ও যদি বলে থাকে এটা ওর কথা হতে পারে। তো রাজনীতি করছে আইএসএফ দলটা উত্থান 2021 সালের আগে। এখন আমাদের কথা খুব পরিষ্কার ছিল সঙ্গীতা, যে এই লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলায় বিজেপি তৃণমূল ভোট আমরা ভাগাভাগি করতে চাইনি। বিজেপি তৃণমূলকে হারাতে পারে, অবিজেপি অতৃণমূল সবকটা রাজনৈতিক দলকে আমরা এক জায়গায় আনতে চেয়েছিলাম। কমরেড বিমান বসু এসইউসিআই এর মতন দলকেও চিঠি লিখেছিলেন এই লোকসভা নির্বাচনের আগে। সিপিআই এমএলকেও চিঠি লিখেছিলেন। শুধু আইএসএফের ব্যাপার নয়, যাতে এরাও এই লড়াইতে আসে। একটা দল চিঠি লিখে বলেছেন যে এই সময় তারা আসতে পারবে না, আর এসইউসিআই সেই চিঠির উত্তর দেয়নি। কিন্তু আইএসএফ এর সঙ্গে তো আমরা সংযুক্ত মোর্চা করেছিলাম 2021 সালে। নওশাদ তো সংযুক্ত মোর্চার বিধায়ক ভাঙড়ে। আমরা আশা করেছিলাম যে শরিকি যে কম্পালশনগুলো থাকে, সেই কম্পালশনগুলো সকলেই সমানভাবে বুঝবে এবং এই জোটটার দায়বদ্ধতাটাও সমানভাবে সকলের উপরেই নির্ভরশীল হবে। এই জোট বা আসন সমঝোতাটাকে ওয়ার্ক করানো, এটাকে টিকিয়ে রাখা যদি একা বামপন্থীদের দায় বা দায়িত্ব হয়ে যায়, তখন সমস্যা হয়। কারণ লড়াইটা তো আমরা 3-4 সকলে মিলে একসাথেই লড়ছি, তাহলে সেই লড়াইয়ের দায়টাও সকলকে একসাথে নিতে হবে। জোট আমরাও করতে চেয়েছিলাম, এখন ওরা বলছে ওরাও করতে চেয়েছিল, তাহলে কোথাও তো গন্ডগোল হলো। আমরা তো শেষ অবধি বলেছি আমাদের এই যে এত দফায় প্রার্থী তালিকা ঘোষণা, এটা কিন্তু বামপন্থীদের কালচার নয়। আমাদের কিন্তু এর আগে যতবার প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, একদিন বা দুদিনে আমরা প্রার্থী তালিকা ঘোষণা করেছি। এত ডিলিডালি করার অভ্যেস নির্বাচনী প্রার্থী তালিকা নিয়ে বামপন্থীদের কখনো ছিল না। এটা এই জায়গায় হলো কারণ এই শরিকি কন্দলটা ঢুকে গেল। শেষ অবধি কমরেড বিমান বসু, কমরেড মোহাম্মদ সেলিমরা চেষ্টা করছিলেন যে আইএসএফকে অ্যাকোমোডেট করা যায় কিভাবে। তবে দুটোর কথা একেবারেই আমাদের কানে আসেনি। নেতৃত্বরা কথা বলেছেন ঠিকই, তবে শেষ অবধি আমি যতদূর জানি যে ওদের জন্য 5টি আসন আমরা
দেওয়ার কথা বলেছিলাম, এবং নওশাদ নিজেই যেহেতু ডায়মন্ড হারবারে দাঁড়ানোর কথা বহুদিন আগে বলেছিল, সেই জন্য সেই কথাটাকে ধরে কংগ্রেসের সাথে আলোচনা করে কংগ্রেসও যাতে ডায়মন্ড হারবারে প্রার্থী না দেয়, আমরাও প্রার্থী দেব না, আমাদের সকলের প্রার্থী হবে নওশাদ, সেইটাও তৈরি করা ছিল, সেই প্রেক্ষিতটাও তৈরি করা ছিল, কিন্তু সেটা হলো না। তাহলে এখন চোর পাড়ালে বুদ্ধি বাড়ে। তাহলে বামফ্রন্ট, আইএসএফ দুটোরই ভোট কমলো, সেই ভোটটা তৃণমূল কংগ্রেসের কাছে গিয়ে পড়লো। কারণ যারা সংখ্যালঘু মানুষ, যারা ভোট দিলেন এই নির্বাচনে, তারা ভোট দিলেন এইটা দেখে যে বিজেপিকে কারা হারাতে পারে। বিজেপিকে হারানোর ক্ষেত্রে দাঁড়িয়ে তাদের যদি এইটা মনে হলো, যদি মনে হয় এই নির্বাচনের প্রেক্ষিতে যে বামফ্রন্ট কংগ্রেসের সঙ্গে আইএসএফের জোট ভেঙে গেছে, এদের জেতবার সে অর্থে সম্ভাবনা কম, তাহলে আমরা ভোটটা এমন একটা শক্তিকে দিই যে শক্তি এইটা ছাড়া বিজেপির বিরুদ্ধে লড়াই করবার ক্ষেত্রে তাদের কথাটা স্পষ্টভাবে বলেছে। এই নির্বাচনে সেটা তৃণমূল কংগ্রেস। তার জন্যই কি যাদবপুর লোকসভার অন্তর্গত যে ভাঙড় বিধানসভা, যেখান থেকে খোদ নওশাদ সিদ্দিকী জিতেছিলেন আইএসএফের চেয়ারম্যান, সেখানেও আইএসএফ আর সিপিএম এর ভোটটা কমে গেল আর তৃণমূলের ভোটটা বেড়ে গেল, সেরকমই তো দেখা যাচ্ছে। এই কারণেই কি? দেখো, এই যে লোকসভা নির্বাচনটা আলাদা নির্বাচন, বিধানসভা নির্বাচন আলাদা নির্বাচন, দুটোর প্রেক্ষিত আলাদা হয়। কিন্তু আমি শুনলাম যে ভাঙড়েও আইএসএফ ট্রেল করেছে বিধানসভা সেগমেন্টটায়। এইটা কিন্তু একটা অশনি সংকেত। এটা পশ্চিমবাংলার গণতন্ত্র প্রিয় মানুষের জন্যই এটা অশনি সংকেত। কারণ ঐক্যবদ্ধভাবে লড়াই, সেই লড়াইটা যখন বিধানসভা নির্বাচনে হয়েছিল, সিমলেসলি কিন্তু বামফ্রন্ট আইএসএফের জোটটা ভাঙড়ে কাজ করেছে। একেবারে ঐক্যবদ্ধভাবে সেই লড়াই হয়েছে, এবং সেই লড়াইয়ের রেজাল্ট হিসেবে সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক কিন্তু নওশাদ সিদ্দিকী ছিল। আর আজকে লোকসভা নির্বাচনের পরে যদি তুমি বিধানসভা ভিত্তিক ফলাফলগুলোকে বিশ্লেষণ করো, 11টা আসনে, বিধানসভা ভিত্তিক আসনে কংগ্রেস এগিয়ে রয়েছে, একটা আসনে রানীনগরে বামফ্রন্ট এগিয়ে রয়েছে। নওশাদ সিদ্দিকী যে আসনে জিতেছিল সেই আসনেও কিন্তু আইএসএফ এগিয়ে নেই। সুতরাং তারা কিন্তু লুজ করলো। আমি এটা তাদের লুজ করাটাকে আমি বড় করে দেখাতে চাইছি না, আমরা সকলেই লুজ করলাম, এইভাবেই আমি দেখতে চাই। গণতন্ত্রপ্রিয় ধর্মনিরপেক্ষ যে লড়াই পশ্চিমবাংলার মাটিতে, সেই লড়াই কিছুটা হলেও দুর্বল হলো। কারণ ভাঙড়ে সংযুক্ত মোর্চার বিধায়ক, এখনও নির্বাচিত বিধায়ক নওশাদ, সেইখানে সকলেই আশা করেছিল যে যাদবপুরে যদি আইএসএফ সিপিএমের একজন প্রার্থী হয়, সেই প্রার্থী অন্তত ভাঙড় থেকে একটা বড় অংশের লিড নিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রে লড়াইয়ের ময়দানে থাকবেন। যখন রেজাল্ট এলো সেটা উল্টো, ভাঙড় থেকেও তৃণমূল কংগ্রেস লিড করছে। তাহলে সেটার উত্তর তো নওশাদদেরকে দিতে হবে, সেটার উত্তর বামফ্রন্টকেও দিতে হবে। কিন্তু আমরা বলতে চাইছি যে বিরোধীদের ঐক্য, সেই ঐক্য যদি ভেঙে যায় এইরকম একটা টাফ নির্বাচনে, তাহলে আগেকার ভোট ধরে রাখা সবসময় সম্ভব হয় না। সেটা সিপিএমের মতন রেজিমেন্টেড পার্টির পক্ষেও কঠিন হয়, আর নতুন তৈরি হয়ে যাওয়া পার্টি, একটা আবেগ নিয়ে তৈরি হওয়া পার্টি আইএসএফ, তাদের জন্য আরও বেশি কঠিন হয়। সেক্ষেত্রে লোকসভা নির্বাচনের ফলাফল বেরিয়ে গেছে, অনেক জায়গায় যদি দেখা যায় যে লড়াই শেষ আপাতত, এটা যেখানে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে অনেকেই ভাবছে, কিন্তু বাংলার ক্ষেত্রে আমরা যদি দেখি বলি কোথাও কি লড়াই যেন শুরু হলো। এই 26-এই আবার নির্বাচন। আমি নওশাদ সিদ্দিকীকে জিজ্ঞেস করেছি এই নিয়ে যে 26-এর নির্বাচনে তিনি চেষ্টা করবেন কিনা বাম কংগ্রেসের সঙ্গে জোট করার। তার বক্তব্য যে অতৃণমূল, বিজেপির বিরুদ্ধে যে সমস্ত শক্তি আছে তাদের সঙ্গে একজোট হয়ে তিনি লড়তে প্রস্তুত, তবে সেক্ষেত্রে আত্মমর্যাদা বিকিয়ে নয়, কেউ ছুরি ঘোরাবে, কেউ পুরোটা কন্ট্রোল করবে, এরকমটা হলে তিনি থাকবেন না, একাই চলবেন সেক্ষেত্রে। বা থার্ড কোনো ফ্রন্টের কথাও তিনি বলছেন, বা থার্ড কোনো ফ্রন্টের কথা ভাববেন না। দেখুন, ফার্স্ট সেকেন্ড থার্ড সে ভাবতেই পারে, কিন্তু আমাদের কথা খুব পরিষ্কার যে আমরা
আজকে যে নীতির ভিত্তিতে দাঁড়িয়ে রয়েছে, পার্টিতে যদি কোনো বড় আলোচনার ভিত্তিতে সেই নীতি পরিবর্তন হয় সেটা আলাদা কথা, কিন্তু যে নীতির ভিত্তিতে দাঁড়িয়ে লোকসভা নির্বাচন হলো সেই নীতির ভিত্তিতে যদি পার্টি চলে তাহলে এটা সঠিক কথা যে আমরাও অকংগ্রেস অতৃণমূল বিজেপি দলগুলোকে একত্রিত করে এই নির্বাচনে নামতে চেয়েছিলাম লোকসভার ক্ষেত্রে। তাই জন্যই আইএসএফের জন্য এত অপেক্ষা করে থাকা, এবং আগামী দিনে সেই দিকে আমরা এগোবো। দেখুন, রাজনীতিতে কোনো ফাইনাল ওয়ার্ড হয় না। পলিটিক্স ইজ দ্য গেম অফ ইনফাইনাইট পসিবিলিটিস। অসংখ্য পসিবিলিটিস রাজনীতিতে থাকে। সুতরাং কিন্তু সেই পসিবিলিটিসগুলোকে কিভাবে কাজে লাগানো যাবে সেটা টাইম উইল সে। কিন্তু এটা ঠিক, যদি কোনোভাবেই কারুর আত্মমর্যাদা বিকিয়ে বা সেটাকে নিচু করে কোনো জোটে থাকবার কথা আমাদের দিক থেকে কিন্তু সেই রকম কোনো প্রস্তাব গেছে বলে আমার মনে হয় না। নওশাদ ভুল বুঝতে পারে বা তার অন্য কোনো অভিমান থাকতে পারে, কিন্তু ব্যক্তিগত অভিমান ভুল বোঝার থেকে অনেক বড় লড়াই আমাদের আজকে দেশের লড়াই, দেশ বাঁচানোর লড়াই, পশ্চিমবাংলার মানুষকে বাঁচানোর লড়াই, ধর্মনিরপেক্ষতা বাঁচানোর লড়াই, মানুষের চাকরি দেওয়ার লড়াই। সেই লড়াইগুলোকে শক্তিশালী করতে হবে, এবং এই লড়াই শক্তিশালী করতে গেলে বিজেপি এবং তৃণমূল বিরোধী সকল শক্তিকে এক জায়গায় আসবার প্রয়োজনীয়তা রয়েছে। এই লোকসভা নির্বাচন আবার সেই দিকে ইঙ্গিত দিল। আচ্ছা, সেই বিষয়টা নিয়ে আমার আরেকটা প্রশ্ন রয়েছে যে অবশ্যই এটার উত্তর আপনি দেবেন যে সেটা দল সিদ্ধান্ত নেবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বামপন্থী হিসেবে একজন, আপনার কি মনে হয় যেভাবে লোকসভা নির্বাচনে আইএসএফ একলা চলোর একটা সিদ্ধান্ত নিল, সেক্ষেত্রে আগামী বিধানসভা নির্বাচন 26-এ কি আবারও আইএসএফকে বামেদের সঙ্গে নেওয়া উচিত? কি মনে করেন? দেখুন, আমি যেটা বললাম যে উচিত অনুচিতে আমি যেতে চাই না। আইএসএফকে সঙ্গে নেওয়া সঙ্গে না নেওয়া এই সব নিয়ে নানান যুক্তি রয়েছে। আইএসএফের লোকসভা নির্বাচনে যেটা করেছে, যে জায়গায় রিলেশনশিপসটা এলো সেইটা নিয়েও অনেক আলোচনা রয়েছে। কিন্তু আমি আবার বললাম যে রাজনীতি তো ব্যক্তিকেন্দ্রিক নয়, রাজনীতি হচ্ছে মানুষের জন্য, দেশের জন্য, দশের জন্য। সুতরাং এবং রাজনীতিতে আবার সেই কথা যে কোনো ফাইনাল ওয়ার্ড হয় না। সুতরাং সেটা বুঝতে হবে, সময় বলবে, এবং সিচুয়েশান যেটা ইমার্জ করবে সেটার উপরে এটা নির্ভরশীল হবে। এরকম তো নয় যে দেখুন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অটল বিহারী বাজপেয়ীর ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, রেলমন্ত্রী ছিলেন, কয়লা মন্ত্রী ছিলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরোধিতা করছেন। আগামীকাল যে উনি বিজেপির সঙ্গে থাকবেন না তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তিনি বিরোধিতা করছেন। আবার 20 বছর আগে তিনি বিজেপিরই প্রশ্রয়ে তৈরি হয়েছিলেন। রাজনীতি এটাই, রিয়েলিটির উপরে দাঁড়িয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হয়, এবং সেই রিয়েলিটি প্রত্যেক দিন পরিবর্তনশীল, এবং সেই যখন সময় আসবে সেটার অ্যাসেসমেন্ট হয়ে যেটা প্রয়োজনীয়তা সেটা করতে হবে। কিন্তু এথিক্যালি, ইডিওলজিক্যালি আমাদের কথা খুব পরিষ্কার, পশ্চিমবাংলার মাটিতে তৃণমূল বিরোধী, বিজেপি বিরোধী সকল শক্তি, শুধু রাজনৈতিক দল নয়, ইন্ডিভিজুয়ালস, তাদের সকলকে একত্রিত করে আমরা লড়াই সংগঠিত করতে চাই মানুষের দাবি দাওয়াগুলোকে সামনে তুলে আনার জন্য। 24-এর লোকসভা নির্বাচনে সমস্ত বিরোধীরা তারা যে আওয়াজটা তুলেছিল যে বিজেপির বিরুদ্ধে লড়াইটা কারণ যাতে ফ্যাসিস্ট একটা সরকার না গড়ে ওঠে এদেশে, যাতে গণতন্ত্রটা বজায় থাকে। সেক্ষেত্রে আমরা যদি রাজ্যের দিকেও দেখি, এই যে লোকসভা নির্বাচনে আমরা দেখলাম 29টা আসন একা তৃণমূল পেল, সেক্ষেত্রে যদি সংখ্যাগরিষ্ঠতায় এককভাবে তৃণমূল থাকে, সেখানে রাজ্যের গণতন্ত্র নিয়েও তো একটা প্রশ্ন ওঠে। একটা সুষ্ঠু গণতন্ত্রে তো বিরোধী থাকবে, এটাই তো স্বাভাবিকতা। অবশ্যই, কিন্তু সেইটা আমাদের বিজেপি যে ভয়ঙ্কর রূপটা দেশের ক্ষেত্রে তারা প্রকাশ করেছিল, সেটা দেশের সার্বভৌমত্বকে, দেশের সংবিধানকে বিপদে ফেলছিল। সুতরাং নির্বাচনটাও ছিল দেশের নির্বাচন, লোকসভা নির্বাচন। সুতরাং সারা দেশের মানুষ, দেশের অধিকাংশ রাজনৈতিক দল বিজেপির বিরুদ্ধে একটা স্ট্যান্স নিয়েছিল। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্ট্যান্স এবং বিজেপির এই ফ্যাসিস্টিক যে কায়দা, সেই যে মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করে নিচ্ছে, এমন একটা আইন পাশ করছে যে আইনগুলো ভারতবর্ষের দ্বিতীয় বৃহৎ ধর্মকে আঘাত করছে।
সিএ, 5টা ধর্মর নাম লেখা রয়েছে যে সেই ধর্ম থেকে যদি কেউ থাকে পাশের দেশ থেকে এলে তারা স্বাগত, কিন্তু ভারতবর্ষের দ্বিতীয় বৃহৎ ধর্ম ইসলাম, সেই ধর্মের নাম নেই। বিজেপি থ্রু অ্যান্ড থ্রু মেরুকরণের রাজনীতি করেছে, সংবিধানকে পাল্টে দেওয়ার কথা ওপেনলি বলা শুরু করেছিল, ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করবার কথা ওপেনলি বলা শুরু করেছিল। এই রকম পরিস্থিতিতে ইন্ডিয়া জোটের আবির্ভাব এবং সেই ইন্ডিয়া জোট ভারতের গণতন্ত্র, ভারতের যে সার্বভৌমত্ব, ভারতের সংবিধান রক্ষার ক্ষেত্রে দাঁড়িয়ে একটা বড় ভূমিকা পালন করলো। পশ্চিমবাংলার ক্ষেত্রে দাঁড়িয়েও তৃণমূল বিজেপি বিরোধিতা করেছে, এটা তাদের কম্পালশন থেকে করেছে। কিন্তু তৃণমূলের সরকারের অধীনে থাকা যে নির্বাচনগুলো হয়, মিউনিসিপ্যালিটি নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, সেগুলোতে কি তৃণমূল খুব গণতান্ত্রিক পরিষদ দেয় বিরোধীদের? সে তো দেয় না। এক একটা আসনে 92, 95, 96% করে এক একটা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ভোট পায়। তার মানে কি ভোট হয়? ভোট হয় না, ছাপ্পা হয়। সুতরাং তৃণমূলকে হাঁটানোর যে নির্বাচন, 26-এর নির্বাচন, সেই নির্বাচনে এই ইস্যুগুলো বড় হয়ে দাঁড়াবেই। বিজেপি সরকারে ছিল, বিজেপির বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছেন। তৃণমূলের ভাবার কোনো মানে নেই যে এই 29টাই 26-এ গিয়ে 29টাই হচ্ছে যে 200টা আসনে পরিণত হবে। তৃণমূলকে আজকে থেকেই এইটা বুঝতে হবে যে 26-এর নির্বাচনে কিন্তু মানুষ তৃণমূলের বিরুদ্ধেও ভোট দিতে পারে। যেভাবে সরকারে থাকা, দেশের সরকারে থাকা বিজেপিকে ডানা ছাড়লো মানুষ গণতন্ত্রের প্রশ্নে দাঁড়িয়ে, ঠিক একইভাবে 26 সালে দুর্নীতি করা, চুরি করা, গণতন্ত্র ধ্বংস করা তৃণমূলের বিরুদ্ধেও মানুষের রায় হতে পারে এই পশ্চিমবাংলায়, সেটা অসম্ভব নয়। গত লোকসভা নির্বাচনের ফলাফলের হিসেব টেনে যদি আমরা একটা আলোচনায় আসি, গতবার বাংলায় আমরা দেখেছিলাম কংগ্রেস অন্তত 2টি আসনও পেয়েছিল, কিন্তু এবার দেখা গেল 1টি আসন। তবে এবারের ফলাফল বেরোনোর পর দেখা যাচ্ছে 12টি বিধানসভায় বামেরা এগিয়ে রয়েছেন। সেক্ষেত্রে আগামী 26 লোকসভা নির্বাচনে বামেরা কি তাদের বিধানসভা সিট মানে জয়ের ক্ষেত্রে মানে কতটা এগোতে পারবে আর কতটা আশাবাদী? দেখো, বাম কংগ্রেস জোট একত্রিতভাবে 12টাতে এগিয়ে রয়েছে এবং আমরা অবশ্যই আশাবাদী যে গোয়িং ফরওয়ার্ড এই সংখ্যাটা বাড়বে। লোকসভা নির্বাচনের যদি ইতিহাস দেখো, যখন বামফ্রন্ট সরকারে ছিল তখনও বামফ্রন্টের ভোট লোকসভার ক্ষেত্রে দাঁড়িয়ে একটু কম হতো। কেন কম হতো? কারণ যারা ভোট দিচ্ছে সেই মানুষ জানতেন যে এরা সরকারে, দেশের সরকারে যাওয়ার ক্ষেত্রে দাঁড়িয়ে এরা ততটা শক্তিশালী সারা দেশে নয়। শুধু একবার ইউপিএ 1 যখন তৈরি হলো তখন বামপন্থীদের পক্ষে একটা বড় সমর্থনের উত্থান হয় এবং ইউপিএ 1 সরকারটা সেক্ষেত্রে দাঁড়িয়ে বামপন্থীদের উপর নির্ভরশীল হয় এবং ইউপিএ 1 হ্যাজ ক্রিয়েটেড হিস্ট্রি। যা যা সফল প্রকল্প ইউপিএ 1-এর, এই যে 100 দিনের কাজ থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প, সবকটাই বামপন্থীদের আইডিয়া, বামপন্থীদের চাপে ইউপিএ 1-কে সেই সিদ্ধান্তগুলো নিতে হয়। কিন্তু লোকসভা নির্বাচনে বামপন্থীদের ট্র্যাডিশনালি ভোট শেয়ার একটু কমে, বিধানসভা নির্বাচনে সেই শেয়ারটা বেড়ে যায়। এই যে কেরালাতে সিপিআইএম একটা আসন পেয়েছে, এদিকে সরকার কিন্তু সিপিআইএম-এর। আচ্ছা, এটার মানে যদি তুমি বলো যে তাহলে আগামী লোকসভা বিধানসভা নির্বাচনে কেরালা কি হারছে, মে নট বি সো, কারণ আগের বারও একটাই আসন পেয়েছিল লোকসভায়, কিন্তু তারপরে বিধানসভাতে কেরালা জিতেছিল। একটা প্রশ্ন আমার আছে, এই তফাৎটা কেন হয়, কি মনে হয়? মানুষ বুঝে ভোট দেন। মানুষ, কেরালার মানুষ ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে এক জায়গায় রয়েছে, তাই জন্য তারা সারা দেশে যারা বিজেপির বিরুদ্ধে সবচেয়ে স্ট্রং ফোর্স কংগ্রেস, তাদেরকে চিহ্নিত করে। আর কেরালার যখন সরকার চালানোর জায়গা আসে তখন তারা জানে যে বামফ্রন্ট যারা পশ্চিমবাংলা বা কেরালায় সরকারটা চালিয়ে পেরেছে তারাই তাদের ভোটে ভালো করে সরকারটা চালাতে পারবে, তাই জন্য তারা তাদেরকে ভোট দেয় বিধানসভাতে। এতে কোনো অসুবিধা নেই, মানে মানুষ কারুর কৃতদাস নয়। দে শুড হ্যাভ দ্য চয়েস টু ইলেক্ট পিপল। এবং একটা
নির্বাচনে তাকে একটা পার্টিকে ভোট দিলাম, অন্য নির্বাচনে অন্য পার্টিকে ভোট দিলাম, পার্টিগুলো খারাপ লাগতে পারে, কিন্তু যে মানুষ সেই চয়েসটা নিচ্ছে তাদের ক্ষেত্রে দাঁড়িয়ে তো এটা কোনো ভুল চয়েস নয়। এই লোকসভা নির্বাচনের ফলাফল অনেক ক্ষেত্রেই বলছে যে সামনের 26-এর লোকসভা নির্বাচনে রাজনৈতিক মহল অন্তত দাবি করছে যে বিরোধীদের জয়ের কোনো প্রশ্নই ওঠে না, তৃণমূলই আবার জিতছে। সেক্ষেত্রে কি অন্তত প্রধান বিরোধী হিসেবে কি বাম কংগ্রেস জোটের উঠে আসার কোনো সম্ভাবনা দেখতে পান আপনি? কারণ বিজেপিরও অনেকাংশে সেখানে ভোট শেয়ারটা কমেছে। বিজেপি তো উঠে যাবে পশ্চিমবাংলায়, বিজেপি থাকবে কি করে? প্রত্যেক দিন বিজেপিতে যা চলছে ওটা বিজেপি না কলতলার পার্টি বুঝতে পারছি না। দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলছে, ওদিকে সৌমিত্র বউকে হারিয়ে জিতেছে, সে সেটিংয়ের কথা বলছে, ওদিকে কৃষ্ণনগরে কি রাজমাতা দাঁড়িয়েছিলেন তিনি বলছেন কত টাকা এসছে আমি কিছু জানিই না। এদিকে অগ্নিমিত্রা পল আবার ফ্যাশন ডিজাইনিং ছেড়ে কেন যে রাজনীতিতে নামলেন তিনি আবার নানান কথা বলছেন। লকেট রচনার সাথে হেরে গিয়ে আর লকেটকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইটস এ কমপ্লিট লস কেস। নিশীথ অধিকারী ডেপুটি হোম মিনিস্টার ছিল, হেরে গেল। শুনুন, বাঘের পিঠে উঠলে কি হয় বুঝবেন। কামতাপুরী আন্দোলনকে হাওয়া দেওয়া, সেই হাওয়াতে কুচবিহারের আসন বার করা, আর তারপরে সেই কামতাপুরীদের নেতাদেরকে ডানা ছেটে দেওয়া। নিশীথ অধিকারী বুঝতে পারছে যে ওটা নিশীথ প্রামাণিক বুঝতে পারছে যে ওটা বিজেপির ভোট ছিল না, ওটা হচ্ছে যে মানে কামতাপুরী লিবারেশন মুভমেন্ট, সেই লিবারেশন মুভমেন্টকে ঘাড়ে নিয়ে সেই ভোট হয়েছে। সুতরাং যা হওয়ার তাই হচ্ছে। শর্টকাটে যদি তুমি বেশি দূর যেতে চাও, ওই যে সাপ লুডোর খেলাতে ঠিক 100-র আগে কিন্তু 98 বা 99-তে একটা বড় সাপ থাকে, সেটাতে যখন পড়বে তাহলে তুমি একেবারে শূন্যর কাছাকাছি চলে আসবে। বিজেপির এই হয়েছে অবস্থা। আমার যেটা প্রশ্ন হচ্ছে 26-এর বিধানসভা নির্বাচনে সেক্ষেত্রে তৃণমূলের বিকল্প হিসেবে কি বাম কংগ্রেস উঠে আসতে পারবে? এখনও তো বিজেপি মানে বিকল্প হিসেবেই তাদেরকে বেছে নিচ্ছে মানুষ, যে 12টা সিট বিজেপিকে দিয়েছে। এইটা একটু ভালো করে বুঝতে হবে। দেখো, সারা দেশের মানুষের যা মুড, সেইটা বিজেপিকে রিজেক্ট করার মুড, এনডিএকে রিজেক্ট করার মুড। সেটা যদি না হতো তাহলে বিজেপির এই যে 400 পারের যে বুলি, সেই দিকেই রেজাল্টটা যেত। যে রেজাল্টটা সারা দেশে এসছে সেটা হচ্ছে বিজেপিকে কাট টু সাইজ, এনডিএকে কাট টু সাইজ করার রেজাল্ট। পশ্চিমবাংলার ক্ষেত্রে দাঁড়িয়েও সেই রেজাল্ট তার কিন্তু ফল একই রকম হয়েছে। বিজেপির আসন কমেছে, ভোট শেয়ারও কমেছে। সেটা ট্রান্সলেশন হচ্ছে যে তৃণমূলের ভোট শেয়ার বেড়েছে। কিন্তু বিজেপির ভোট শেয়ার কমার সঙ্গে সঙ্গে যেটা মিডিয়া একেবারে বলছে না, যেটা আমি একটু ধরিয়ে দিতে চাই, সেটা মার্জিনাল হলেও সিপিএম এবং কংগ্রেসের ভোট শেয়ার বাড়ছে। একেবারে শূন্য হয়ে গেছিলো বিধানসভায়, সেখানে কিন্তু এই দুটো মিলিয়ে 12টা, ইতিমধ্যেই কিন্তু 12টা জিতে রয়েছে বিধানসভায়, লোকসভার নিরিখে। সুতরাং যে গেইনটা পঞ্চায়েতে খুব প্রমিনেন্ট ছিল, যে লড়াইটা, যে গেইনটা ভিজিবল ছিল, লোকসভার ক্ষেত্রে দাঁড়িয়ে হয়তো এই বাইনারির কারণে সেটা মিউটেড হয়েছে। কিন্তু এর পরের যে নির্বাচন, বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু পশ্চিমবাংলার মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট করবেন। আর আপনারা সেই লড়াইয়ে ময়দানে নামার জন্য প্রস্তুত? পুরো প্রস্তুত নই, প্রস্তুত হতে হবে আরও অনেক বেশি। কারণ পুরো যদি প্রস্তুতি থাকতো তাহলে লোকসভা নির্বাচনে হয়তো আরেকটু ফল ভালো হতো। লোকসভার রেজাল্ট থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং শিক্ষা নিয়ে আমাদের প্রস্তুতির পর্যায়টাকে রিভিজিট করতে হবে। যেভাবে আমরা তথাকথিতভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে অভ্যস্ত, প্রয়োজনে তার থেকে একটু সরে এসে নতুন ভাবনাকে কাজে লাগিয়ে এই প্রস্তুতি নিতে হবে। নির্বাচনের প্রস্তুতি নির্বাচনের 3 মাস আগে নিলে হবে না। নির্বাচনের প্রস্তুতি 365 দিন মানুষের লড়াইকে নেতৃত্ব দিলেই সেইটা নির্বাচনের প্রস্তুতি হবে। বামপন্থীদের ক্ষেত্রে কোনো শর্টকাটে নির্বাচনে জেতার প্রস্তুতি আমরা নিই না। মানুষের লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়াটাই আমাদের নির্বাচনের প্রস্তুতি এবং সেই প্রস্তুতি আরও শক্তভাবে, আরও শক্তিশালীভাবে আমরা নেব।